আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা? আমরা ক্লাস শুরু করে দিব। আমরা সরল মুনাফায় ছিলাম, তাই না? সরল মুনাফা শেষ করে দিচ্ছি এক প্রকার, শুধু একটা টাইপের কোশ্চেন বাকি আছে। আর র্যান্ডম প্রবলেমস মানে কি, যেগুলো আমাদের লেকচার বুকে নাই বাট বিভিন্ন ব্যাংকে আসছে বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা আসছে, আমি এর আগে হয়তো করাইনি। হ্যাঁ, মানে আমাদের বইয়ে যেহেতু কালেকশনে ছিল না, সেগুলো আমি আবার কালেকশন করছি যাতে আপনাদের মানে পরীক্ষার হলে কমন পড়ার প্রবাবিলিটি আরো বাড়ে। ঠিক আছে, তাহলে আমরা আজকে করবো হচ্ছে র্যান্ডম প্রবলেমস 1 থেকে। আমাদের লেকচার বুকেও কিছু অঙ্ক বাকি আছে, কোনো সমস্যা নেই, ওগুলো করে দিব। অল্প কয়েকটা, মানে 5-6টা অঙ্ক বাকি আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকে আমরা করবো হচ্ছে র্যান্ডম প্রবলেমস। ঠিক আছে, সরল মুনাফার র্যান্ডম প্রবলেমস। আচ্ছা, সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, আমি আশা করছি। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন, সরল মুনাফার র্যান্ডম প্রবলেমস এর প্রথম যে কোশ্চেনটা, আমি জানি আপনারা সবাই পারবেন, কেন? কারণ এগুলো আমি করাই ফেলছি অলরেডি। হ্যাঁ, এগুলো জাস্ট ইংরেজি ভার্সনে কোশ্চেন আসছে। এই যে দেখেন, বাংলাদেশ ব্যাংক এডি 2021 সালে আসছে। হ্যাঁ, আচ্ছা, ক্লাস মিস করে ফেলেন, কোনো সমস্যা নেই ভাইয়া, ক্লাস মিস হবে না। ক্লাস যেহেতু আমাদের রেকর্ড থাকবে, আপনি পরে দেখে নেবেন। আগে একাডেমিকের দিকেও নজর দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা দেখেন কি বলছে, কণা ডিপোজিটেড টাকা 505। তাহলে কণা একজন লোক, হ্যাঁ, সে ডিপোজিট করছে মানে জমা রাখছে, ব্যাংকে রাখছে। হ্যাঁ, ব্যাংকে ডিপোজিট করছে মানে ব্যাংকে টাকাটা রাখছে। কত টাকা? 505 টাকা। ইনটু হার সেভিংস অ্যাকাউন্ট, তার মানে তার সেভিংস অ্যাকাউন্টে সে 505 টাকা ডিপোজিট করছে, রাখছে। হ্যাঁ, ইফ দ্য ইন্টারেস্ট রেট অফ দ্য অ্যাকাউন্ট ইজ 5% পার ইয়ার, তার মানে সে যে অ্যাকাউন্টে টাকা রাখছে, ওই অ্যাকাউন্টের সুদের শতকরা হার যদি 5% হয়, মানে কি? মানে হচ্ছে ব্যাংক কোনাকে 5% হারে সুদ দিবে, এই যে 505 টাকার উপর। ঠিক আছে, প্রতি বছর। হাউ মাচ ইন্টারেস্ট উইল শি হ্যাভ মেড আফটার 4 ইয়ার্স, তাহলে সে 4 বছর পরে কি পরিমাণ ইন্টারেস্ট মানে সুদ পাবে। তার মানে এখানে কি বের করতে বলছে? সুদ বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে মূলধন মানে আসল পি, এটা হচ্ছে সুদের হার মানে আর, এটা হচ্ছে 4 ইয়ার্স, তার মানে এটা হচ্ছে এন এর মান। তো আমরা তো জানি আমাদের সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে আই ইজ ইকুয়াল টু, আপনারা করবেন আমার সাথে সাথে করে ফেলবেন, কারণ এগুলো আপনাদের করাইছি, জাস্ট মানে ইংরেজি ভার্সনে প্র্যাকটিস করাচ্ছি। আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100। 57 নম্বর ক্লাসও আছে, কোনো মিস করি নাই। আপনি একটু স্ক্রল করে দেখবেন, 57 নম্বর ক্লাস আছে। আমি হয়তো আপলোড করতে পারিনি আজকে রাতে। আপনি আমাকে আমাতুল্লাহ আনিকা, আপনি আজকে মানে ক্লাসের শেষে না, মানে রাত 11:45 পরে আমাকে একটু নক দিয়ে মনে করাই দিবেন, আমি আপলোড করে দিব আজকে রাতের মধ্যে। ঠিক আছে, এন এর মান কত? এন এর মান হচ্ছে এই যে 4 ইয়ার্স। আচ্ছা, পি হচ্ছে মূলধন কত? 505 টাকা। ওকে, রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। ওকে, নিচে কত? 100। দেখেন, এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 100, যাবে হচ্ছে 20 বার। এই 4 দিয়ে 20 যাবে হচ্ছে 5 বার। এই 5 দিয়ে 50 এর মধ্যে যায় কত? 5 দিয়ে 50 এর মধ্যে 10 বার, আর 5 দিয়ে 5 এর মধ্যে 1 বার, তার মানে 101। তাহলে 101 টাকা, তার মানে সুদ হচ্ছে 101 টাকা। খুবই সিম্পল। এই যে আমার আগে উত্তর দিয়ে দিচ্ছেন। আজকে যত অঙ্ক করাবো আমার আগে আপনারা ট্রাই করবেন, কেন এই সব অঙ্কই করাইছি। ঠিক আছে, জাস্ট ইংরেজি ভার্সনে প্র্যাকটিস করাচ্ছি যাতে আপনার ব্যাংকের পরীক্ষাগুলো ভালো হয়। ঠিক আছে, এই যে 2 নাম্বার কোশ্চেনটা, এটা পরে করাবো, আপনি পারলে স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা প্রয়োজনে আপনি ক্লাসের শেষে ট্রাই করিয়েন। ঠিক আছে, ক্লাসের শেষে ট্রাই করিয়েন। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। ঠিক আছে, এবার আমি চলে আসছি 3 নাম্বার, এটা পরে করাবো, 2 নাম্বারটা পরে করাবো। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন। 3 নাম্বার কোশ্চেনে বলছে, ইফ দ্য রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড ইয়ারলি অ্যামাউন্ট be in the ratio 25:28, then the yearly rate of interest. আচ্ছা, এইখানে একটা কথা আপনাকে বলে রাখি, অ্যামাউন্ট শব্দের অর্থ কিন্তু সুদ আসল। হ্যাঁ, আমরা যেটা বাংলায় বলি সুদ আসল, ইংরেজিতে সেটাকে বলে অ্যামাউন্ট। হ্যাঁ, অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল, বুঝছেন? তাহলে ইফ দ্য রেশিও অফ প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন, অ্যান্ড ইয়ারলি অ্যামাউন্ট, ইয়ারলি মানে কি? বাৎসরিক সুদ আসল, মানে 1 বছর শেষে যে সুদ আসল হয় সেটা। হ্যাঁ, তাহলে প্রিন্সিপাল মানে মূলধন এবং বাৎসরিক সুদ আসল বি ইন দ্য রেশিও 28:25, মানে আসল এবং বাৎসরিক সুদ আসলের অনুপাত হচ্ছে 25:28। দেন দ্য ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট, মানে বাৎসরিক সুদের হার কত? কোনো সমস্যা নেই। এই যে 25:28, এর মধ্যে এই 25 কি? এই 25 হচ্ছে মূলধন, একবারে এই যে 25 হচ্ছে মূলধন, আর এই 28 কি? এই 28 হচ্ছে সুদ আসল মানে কি? আসল প্লাস সুদ। আমি দেখতে পাচ্ছি 25 টাকা কি? এই 25 টাকা হচ্ছে আসল,
তার মানে এই 28 টাকার মধ্যে 25 টাকা আছে আসল, তাহলে সুদ কয় টাকা? এই 28 টাকা থেকে 25 টাকা বাদ দেন, তার মানে সুদ হচ্ছে 3 টাকা। তার মানে সুদ আই ইকুয়াল টু কত? 28 মাইনাস 25 মানে 3 টাকা, ঠিক আছে। এবং এখানে বছর কয় বছর টাকাটা খাটাইছে? এই যে দেখেন ইয়ারলি অ্যামাউন্ট মানে বাৎসরিক সুদ আসল, আপনাকে বুঝতে হবে এখানে হচ্ছে 1 বছর খাটাইছে, অথবা এই যে আচ্ছা ইয়ারলি অ্যামাউন্ট মানে বাৎসরিক সুদ আসল, তার মানে এই টাকাটা খাটছে 1 বছর, তার মানে এন এর মানে 1। আর আমাকে বের করতে হবে ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট, মানে ইয়ারলি মানে বাৎসরিক, বুঝছেন? বাৎসরিক সুদের হার মানে আর এর মান বের করতে হবে, ক্লিয়ার? এবার আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। মান বসাই দেন। আই এর মান কয় টাকা? আই এর মান 3 ইজ ইকুয়াল টু এন এর মান কত? এন এর মান 1, পি এর মান কত? পি এর মান হচ্ছে 25। রেট অফ ইন্টারেস্ট বের করবেন, রেখে দেন, নিচে হচ্ছে 100। হ্যাঁ, এটা দিয়ে যাবে 4 বার। এবার আমরা বের করবো আর এর মান, তাহলে আর এই পাশে রেখে দেন, 4 এই পাশে নিচে আছে, এই পাশে আর এসে 3 এর সাথে গুণ হবে, তাহলে 4 এসে 3 এর সাথে গুণ হলে 3 4 12, তাহলে এই পাশে থাকবে 12 আর এই পাশে থাকবে হচ্ছে আর, তার মানে আর এর মান হচ্ছে 12%। খুবই সিম্পল, খুবই সিম্পল, শুধু বুঝতে হবে। হ্যাঁ, বুঝলাম না। পিডিএফ তো দিছি কিন্তু র্যান্ডম প্রবলেমস এর পিডিএফ কখন দিব? এই চ্যাপ্টার শেষ হবে তখন। আপনাদেরকে কিন্তু বারে বারে বলতেছি যে কোনো চ্যাপ্টারের র্যান্ডম প্রবলেমস এর শিট এটা তো রেডি হয়নি, এটা তো আমি প্রতিদিন অঙ্কগুলো খুঁজে খুঁজে বের করতেছি, তারপর সেগুলো করাচ্ছি। তাহলে এটা রেডি হবে কখন? ক্লাস যেদিন শেষ হবে, মানে এই চ্যাপ্টারের ক্লাস যখন শেষ হবে তখন র্যান্ডম প্রবলেমস এর শিট দিতে পারবো, ঠিক আছে? তাছাড়া এমনি আমাদের যে লেকচার বুকের যে পিডিএফ সেটা কিন্তু এই মানে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার যে প্রথম ক্লাস 54 বা 55 নম্বর ক্লাস বা 56 নম্বর ক্লাসের প্রথম ক্লাসের ক্যাপশনে দেখবেন, পেয়ে যাবেন। নেক্সট, জি আচ্ছা এটা দেখেন তো, এখানে কি বলছে দেখেন, এখানে বলছে যে বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে, দেখেন হাউ মাচ ইন্টারেস্ট উইল টাকা 10,000 আর্ন ইন 9 মান্থস এট অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট 6%। তার মানে কি? মানে এটা হচ্ছে মানে হাউ মাচ ইন্টারেস্ট উইল টাকা 10,000 আর্ন মানে কি জানেন? মানে এই 10,000 টাকা কত টাকা আর্ন করবে 9 মাসে এট অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট 6%। মানে এই 10,000 টাকা কত টাকা আর্ন করবে? আচ্ছা এই 10,000 টাকা কত টাকা আর্ন করবে মানে কি? এই 10,000 টাকা হচ্ছে ইনকাম করবে, এই 10,000 টাকা ইনকাম করবে। কত ইনকাম করবে? 9 মাসে ইনকাম করবে 6% হারে। কত টাকা ইনকাম করবে মানে বিষয়টা কি জানেন? মানে এই 10,000 টাকা তো আপনি ব্যাংকে রাখবেন, তাই না? তো ব্যাংকে রাখলে ওই 10,000 টাকার উপর সুদ পাবেন না, তাই সুদটা কেন পাচ্ছেন? এই 10,000 টাকা ব্যাংকে রাখছেন তাই জন্য। তার মানে এই যে সুদটা পাচ্ছেন, এই সুদটা ইনকাম করতেছে কে? এই সুদটা ইনকাম করতেছে এই 10,000 টাকা। এই জন্য বলছে হাউ মাচ ইন্টারেস্ট উইল টাকা 10,000 আর্ন, মানে এই 10,000 টাকা কত ইন্টারেস্ট আর্ন করবে ইন 9 মান্থস মানে 9 মাসে এট অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট 6% মানে বাৎসরিক 6% হারে। আমার কথা কি বুঝছেন? তার মানে সুদের হার 6%, আর এইটা হচ্ছে মূলধন, বুঝতে হবে এটা হচ্ছে মূলধন বা আসল, এই যে এটা হচ্ছে পি, হ্যাঁ, আর এটা হচ্ছে সুদের হার। আর এই যে 9 মাস এটা হচ্ছে এন এর মান। কিন্তু আমি কি বলছিলাম? এন এর মান নিতে হবে বছরে। এন এর মান কিসে নিতে হবে? বছরে নিতে হবে। এবং বের করতে বলছে হাউ মাচ ইন্টারেস্ট মানে সুদ, কত টাকা সুদ ইনকাম, কত টাকা সুদ হবে এই 10,000 টাকা ব্যাংকে যদি রাখি 9 মাস 6% হারে। তার মানে সুদ বের করতে বলছে। সুদ আই ইজ ইকুয়াল টু কি? এন পি আর বাই 100, তাই কিনা? এখন এন মানে কত? এন মানে 9 মাস, কিন্তু আমি কি বলছিলাম? মাসকে বছর করতে হলে কি করতে হয়? 12 দিয়ে ভাগ করতে হয়। মনে করে দেখেন, এগুলো ভুলে গেলে কিন্তু হবে না। এন এর মান নিতে হবে বছরে, কারণ এই যে এখানে বাৎসরিক সুদের হার, তার মানে এন এর মান কিসে নিতে হবে? বছরে। তাহলে এন এর মান বছর নিতে হলে এন এর মান মাসে দেওয়া আছে, তাহলে মাস থেকে বছর করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 বছর মানে 12 মাস। তাহলে এই 9 মাসকে 12 দিয়ে ভাগ করবো, তার মানে এন এর মান হচ্ছে 9/12। এই যে এন, এই এন এর পরিবর্তে আমি লিখবো 9/12। যেহেতু এনটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে এনটাকে আমি সেপারেট করে আলাদা করে দিলাম। মনে আছে বলছিলাম যে যেটা ভগ্নাংশ আকারে থাকবে সেটাকে সেপারেট করে আলাদা করে বাকি মানগুলো বসাই দিবেন। এবার পি কত? পি হচ্ছে 10,000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত? 6%, নিচে কত? 100। এই দুইটা শূন্য দিয়ে এটা কাটা। দেখেন এই 6 দিয়ে এটা যাবে 2 বার, এই 2 দিয়ে এই 100 যাবে 50 বার, এই 50 আর 9 গুণ করতে হবে, 5 9 45, আর এই একটা শূন্য মানে 450 টাকা। তার মানে সুদ হচ্ছে 450 টাকা। ক্লিয়ার কিনা বলেন তো? 450 টাকা। আচ্ছা, এই যে আমার আগে সবাই উত্তর দিয়ে দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে এন এর মান বছরে নিতে হবে। মাসে থাকলেও মাসকে বছর বানাতে হয় কিভাবে? 12 দিয়ে ভাগ করতে হয়। কেন? কারণ 1 বছর মানে যেহেতু 12 মাস, এই জন্য। বুঝছেন? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কি বলছে দেখেন, হোয়াট অ্যামাউন্ট অফ মানি ইনভেস্টেড উড আর্ন ইন্টারেস্ট অফ টাকা 2,200 ওভার 4 ইয়ার্স এট 10% সিম্পল ইন্টারেস্ট রেট। এর মানে কি জানেন?
হোয়াট অ্যামাউন্ট অফ মানি ইনভেস্টেড মানে কি, মানে কত অ্যামাউন্টের মানি ইনভেস্ট করলে উড আর্ন মানে সেটা আর্ন করবে ইন্টারেস্ট মানে কি সুদ অফ টাকা 200। তার মানে কত টাকা ইনভেস্ট করলে 4 বছরে 10% সরল সুদে 200 টাকা সুদ পাওয়া যাবে, এর খাঁটি বাংলা হচ্ছে এটা। দেখেন হাউ মাস হোয়াট অ্যামাউন্ট অফ মানি ইনভেস্টেড মানে কত অ্যামাউন্টের মানি ইনভেস্ট করলে হ্যাঁ উড আর্ন ইন্টারেস্ট অফ টাকা 200 মানে যা 200 টাকা আর্ন করবে, 200 টাকা আর্ন করবে মানে কি এটা সুদ হ্যাঁ ওভার 4 ইয়ার্স মানে 4 বছরে 10% সুদ হারে 200 টাকা সুদ হবে কত টাকা ইনভেস্ট করলে। তার মানে এখানে ইনভেস্ট চাইছে মানে পি আসল চাইছে, ব্যাস। তাহলে আমাদের সবই দেওয়া আছে, এই যে এন এর মান দেওয়া আছে, সুদের হার আর এর মান দেওয়া আছে, এটা হচ্ছে সুদ মানে আই এর মান দেওয়া আছে। তাহলে আমাদের সূত্র কি আই ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100। আই এর মান কত, আই এর মান 200 টাকা বসাই দেন। এন কত, এন হচ্ছে বছর, এই যে 4 বছর ইন্টু পি কত এটা বের করতে হবে, তাহলে পি যেহেতু বের করতে হবে পি রেখে দেন, ইন্টু আর এর মান হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 10%, নিচে কত 100, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। আচ্ছা এবার তাকান, এই 4 দিয়ে 200 কে কাটা যায়, 4 দিয়ে এই 20 কে কাটা যায় 5 বার, আর এই একটা শূন্য এখানে বসে যাবে, ঠিক আছে। এবার দেখেন এই পাশে উপরে আছে পি থাকবে, আর এই যে 10 দেখেন এদিকে দেখান, এই পি এই পাশে উপরে থেকে যাবে, আর এই 10 এই পাশে এসে এই পাশে 50 এর সাথে গুণ হবে, তাহলে 10 এসে 50 এর সাথে গুণ হবে, তাহলে 50 গুণ 10 ইজ ইকুয়াল টু পি। 50 গুণ 10 মানে কত 500, তাহলে পি ইজ ইকুয়াল টু কত 500 টাকা। তার মানে মূলধন হচ্ছে 500 টাকা। ক্লিয়ার ব্যাপারটা? এই দরজা আটকাই দাও, দরজা আটকাই দাও। হয়েছে এটা? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? 5 নাম্বার ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন 6 নাম্বার। 6 নাম্বার বলছে টাকা 75 ইজ চার্জড অ্যাজ এ টাকা 75 is charged as a simple interest on a loan which is taken for 3 years at an interest rate of 5% per annum. Per annum মানে বাৎসরিক, ঠিক আছে। What was the amount of loan in টাকা? এর মানে কি জানেন? এর মানে হচ্ছে আপনি একটা লোন নিয়েছিলেন, সেই লোনের উপরে 75 টাকা চার্জ করা হয়েছে। কেন চার্জ করা হয়েছে? কারণ ওই লোনটা আপনি 3 বছর ওই লোনটা আপনার কাছে ছিল 5% হারে বলছে। তাহলে আপনি যে লোনটা নিয়েছিলেন ওই লোনটা কত? তার মানে এখানে ইনভেস্টরকে জানেন, এখানে ব্যাংক হচ্ছে ইনভেস্টর। ব্যাংক আপনার কাছে কিছু মূলধন আপনার উপর ইনভেস্ট করছে। সেই মূলধন ইনভেস্ট করছে কয় বছর? 3 বছরে 5% হারে, এবং আপনার কাছ থেকে ব্যাংক 75 টাকা সুদ পাইছে। তার মানে এই 75 টাকা হচ্ছে সুদ। আর ব্যাংক কত টাকা লোন হিসেবে আপনাকে দিয়েছিল এটা বের করতে বলছে। তার মানে এখানে ইনভেস্টর হচ্ছে ব্যাংক। তার মানে এখানে ব্যাংক কত টাকা ইনভেস্ট করছিল আপনার উপর, মানে আসল বের করতে বলছে, পি বের করতে বলছে। বুঝতে হবে। দেখেন টাকা 75 ইজ চার্জড মানে 75 টাকা চার্জ করা হয়েছে অ্যাজ এ সিম্পল ইন্টারেস্ট মানে কি সরল সুদ হিসেবে অন এ লোন, কোন একটা লোনের উপর, হুইচ ইজ টেকেন যা নেওয়া হয়েছিল, ফর 3 ইয়ার্স 3 বছরের জন্য, এট অ্যান ইন্টারেস্ট রেট অফ 5% মানে কি, মানে 5% সুদের হারে পার অ্যানাম মানে বাৎসরিক 5% সুদের হারে। বুঝছেন? হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ লোন ইন টাকা মানে সেই লোনটা কত টাকা ছিল। বুঝতে পারছেন কি ব্যাপারটা? তার মানে ব্যাংক আপনাকে একটা লোন দিছে, ওই লোনটা হচ্ছে ব্যাংকের ইনভেস্টমেন্ট মানে ওইটা হচ্ছে আসল, সেটা বের করতে বলছে। কয় পার্সেন্ট হারে? 5% হারে। কয় বছরের জন্য? 3 বছরের জন্য। এবং ব্যাংক 3 বছর পরে আপনার কাছ থেকে 75 টাকা সুদ পাইছে। তার মানে এটা হচ্ছে সুদ যা ব্যাংক পাইছে। তাহলে আমাদের বের করতে হবে কি পি এর মান। তাহলে আমাদের সূত্র কি আই ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100। আমার কথা বুঝছেন? আই এর মান হচ্ছে 75 বসাই দেন, ইজ ইকুয়াল টু এন কয় বছর, এন হচ্ছে এই যে 3 বছর, ইন্টু পি এটা বের করবো রেখে দেন, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে 5, আর নিচে কত 100। ওকে আচ্ছা এবার তাকান, এই 3 দিয়ে এই 75 যাবে হচ্ছে 25 বার। ওকে আচ্ছা এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 20 বার। এবার আমরা যেহেতু পি বের করবো, পি এই পাশে উপরে আছে আর কিছু নাই, তাহলে পি থাকবে, এই 20 এই পাশে নিচে আছে, এই পাশে আর এসে 25 এর সাথে গুণ হবে, তাহলে 25 গুণ 20 ইজ ইকুয়াল টু পি। 25 দুগুণী এই যে 25 দুগুণী 50, আর এই একটা শূন্য মানে 500, তার মানে পি এর মান 500, তার মানে আসল হচ্ছে 500 টাকা। আসল হচ্ছে 500 টাকা। ক্লিয়ার? আসল হচ্ছে 500 টাকা। ওকে নেক্সট দেখেন কি বলছে।
হাউ লং উইল ইট টেক ফর অ্যান অ্যামাউন্ট টাকা 450 টু ইল্ড টাকা 81 অ্যাজ ইন্টারেস্ট অ্যাট 4.5% পার অ্যানাম অফ সিম্পল ইন্টারেস্ট। এর মানে কি, হাউ লং উইল ইট টেক মানে কত সময় লাগবে ফর অ্যান অ্যামাউন্ট, কোন একটা অ্যামাউন্টের, ফর অ্যান অ্যামাউন্ট অফ টাকা মানে 450 টাকা, টু ইল্ড, ইল্ড মানে দেওয়া, টাকা 81 অ্যাজ ইন্টারেস্ট। মানে কি জানেন, মানে হচ্ছে কত সময় লাগবে একটা 450 টাকা অ্যামাউন্টের কত সময় লাগবে 81 টাকা সুদ দিতে, 81 টাকা সুদ হিসেবে দিতে, এট 4.5 4.5% বাৎসরিক সুদের হারে, মানে সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদের হারে। মানে এই কথাটা হচ্ছে কি জানেন, কথাটা হচ্ছে আপনি 450 টাকা ব্যাংকে রাখছেন, হ্যাঁ, এবং সেই 450 টাকার উপর 81 টাকা সুদ দেওয়া লাগতেছে, এবং সুদের হার ছিল 4.5% বাৎসরিক সুদের হার। হ্যাঁ, তাহলে বলছে তাহলে কত বছর এই টাকা, এই মানে এই টাকাটা কত বছর রাখা হয়েছিল, মানে 450 টাকা কত বছর রাখলে 4.5% হারে 81 টাকা সুদ দেওয়া হবে। তার মানে এখানে হাউ লং উইল ইট টেক ফর অ্যান অ্যামাউন্ট মানে কত সময়, বুঝছেন, কত সময় মানে সময় বের করতে বলছে, মানে এন এর মান বের করতে বলছে। কথাটা কি বোঝা যাচ্ছে? হাউ লং উইল ইট টেক মানে কত সময় লাগবে ফর অ্যান অ্যামাউন্ট 400 মানে 450 টাকার অ্যামাউন্টটা কত সময় নিবে, 81 টাকা সুদ দিতে, 4.5% পার অ্যানাম অফ সিম্পল ইন্টারেস্ট মানে 4.5% সুদের হারে 450 টাকা কত সময় নিবে 81 টাকা সুদ হিসেবে দিতে। মানে 450 টাকা আপনি কারোর কাছে দিচ্ছেন 4.5% হারে, তাহলে 81 টাকা সুদ যদি দিতে হয়, তাহলে সেই 81 টাকা সুদ দিতে হলে কত বছর লাগবে, মানে এন এর মান চাইছে। বুঝছেন কি ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে সুদের হার আর এর মান, এটা হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন, আর এটা হচ্ছে সুদ আই। হ্যাঁ, আর এন বের করতে হবে। আমাদের সূত্র কি, আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। মানে আমি ইংরেজিতে একটু দুর্বল, বুঝছেন, এই জন্য মানে আমি বুঝি, মানে দুর্বল মানে কি, আমি বিষয়টা বুঝি কিন্তু মানুষকে বুঝাইতে গেলে একটু উলটপালট হয়ে যায়। হ্যাঁ, একটু বুঝে নেবেন। এই আই এর মান কত, ওই যে 81, তাহলে এখানে বসালাম 81 ইজ ইকুয়াল টু এন এর মান কত, এন এর মান কত, এন এর মান বের করতে হবে, তাহলে রেখে দেন। আর পি কত, পি হচ্ছে এই যে মূলধন 450 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত, এই যে 4.5, আর নিচে কত 100। এবার দশমিক তুলে দেন, এই দশমিক তুলে দেন, দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, তাই একটা শূন্য। এবার দেখেন এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে, ও না এই শূন্য দিয়ে কাটা যাচ্ছে না, আচ্ছা থাকুক। আচ্ছা দেখেন 5 দিয়ে কাটেন, 5 দিয়ে কাটেন, 5 দিয়ে এটাকে কাটা যায়, 5 দিয়ে এটাকে কাটা যায়, 5 দিয়ে এটা যাবে হচ্ছে 20 বার, 5 দিয়ে এটা যাবে 9 বার, এই 9 দিয়ে 81 কাটা যায়, এই 9 দিয়ে 81 যাবে 9 বার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বাকিগুলো পরে করতেছি, দেখেন। আচ্ছা এই শূন্য দিয়ে এই শূন্য কাটা যাবে মনে হচ্ছে, এই যে এই শূন্য দিয়ে এই শূন্য কি কাটছিলাম, হ্যাঁ একটু দাঁড়ান, ধৈর্য ধরুন। আচ্ছা 4.5 ডিভাইডেড বাই 100। আচ্ছা এবার আমরা পয়েন্ট তুলে দিই, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, তাই একটা শূন্য। আচ্ছা এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিয়েছিলাম, সরি, হ্যাঁ সরি। এবার দেখেন, এবার 5 দিয়ে কাটেন, 5 দিয়ে এটা যাবে 9 বার, 5 দিয়ে এটা যাবে হচ্ছে 5 20 100। হ্যাঁ, এই 9 দিয়ে এটা যাবে হচ্ছে 9 বার, এই 9 দিয়ে এই 45, এই 9 দিয়ে 45 কতবার যাবে, এই 9 দিয়ে 45 যাবে হচ্ছে 9 বার। দেখেন একটু তাকাবেন প্লিজ, একটু তাকান, কি করতেছি, এই 9 দিয়ে 45 যাবে হচ্ছে 5 বার, এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 4 বার, তাই না? এই পাশে কিছু নাই মানে কিন্তু 1 আছে, এই পাশে কিছু নাই মানে 1 আছে, তাহলে আমরা বেশি বের করবো কিসের মান, এন এর মান। তাহলে এই এন এই পাশে রেখে দিবার, এই যে 4 এই পাশে ছিল, এই 4 এই পাশে সেই যে অনের সাথে গুণ হবে, নিচ থেকে আর এসে অনের সাথে গুণ হবে, তাহলে 1 গুণ 4 ইজ ইকুয়াল টু এন, তাহলে এন ইকুয়াল টু 4 একটা 4, তার মানে এন এর মান 4 বছর, এন এর মান 4 বছর। ঠিক আছে, আর যারা এগুলা একবারে এই পাশে এই পাশে কাটাকাটি করতে না পারেন, তারা সবকিছুকে এক পাশে নিয়ে আসবেন, তারপরে কাটাকাটি করবেন, কোনো সমস্যা নাই। এগুলো কিন্তু প্রথম ক্লাসেও দেখাইছিলাম। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখেন, ইন হাউ মেনি ইয়ার্স, এই যে ইন হাউ মেনি ইয়ার্স মানে কত বছরে টাকা 1800 উইল বিকাম টাকা 2250, মানে কি 1800 টাকা হয়ে যাবে 2250 টাকা, এমনি হবে 1800 টাকা 2250 টাকা এমনি হবে না। আপনি নিশ্চয়ই এটা ব্যাংকে রাখছেন, সেই 1800 টাকার সাথে সুদ যুক্ত হয়ে 2250 টাকা হয়ে গেছে, তার মানে এই 1800 টাকা হচ্ছে আসল, আর এই 2250 টাকা হচ্ছে সুদ আসল। বুঝতে হবে, 1800 টাকা উইল বিকাম 2250, মানে 1800 টাকা রাখবেন, সেই টাকাটা হয়ে যাবে 2250, তার মানে 1800 সাথে সুদ যুক্ত হয়ে 2250 হয়েছে, তাহলে ওখানে সুদ কয় টাকা আছে, তার মানে 2250 হচ্ছে সুদ আসল। তাহলে এই সুদ আসল থেকে 1800 আসল বাদ দিলে সুদ পেয়ে যাবেন, বুঝছেন?
ইফ সিম্পল ইন্টারেস্ট রেট ইজ 5% পার অ্যানাম, মানে বাৎসরিক সুদের হার যদি 5% হয়। বের করতে বলছে ইন হাউ মেনি ইয়ার্স, মানে এন এর মান বের করতে বলছে, তাহলে এন রাখা দেন। এখন আমাকে বলেন সুদ কত, সুদ কত? ওই যে 2250, এই যে 2250 সুদ আসল, এই সুদ আসল থেকে আসল 1800 বাদ দেন, তাহলে 2250, যে 2250 মাইনাস 1800 মানে 450। এবার আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। এখন আই এর মান কত? আই এর মান হচ্ছে 450, খেয়াল করবেন প্লিজ। আর এন কত? এন তো বের করতে হবে, রেখে দেন। পি কত? পি হচ্ছে এই যে 1800 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট ইজ 5%, আর নিচে কত? 100। এই দুটা শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল। এবার তাকান, এখন আমি দেখতে পাচ্ছি এই 5 দিয়ে এই 45 কে যাবে 9 বার, খেয়াল করেন এই 5 দিয়ে 45 যাবে 9 বার, আর একটা শূন্য থেকে গেল, ক্লিয়ার? এই 18 দিয়ে 90, 5 18 90, দেখেন 5 18 90, তাহলে 18 দিয়ে 90 যাবে 5 বার, 5 18 90, তাহলে এই পাশে থাকলো 5, ওই পাশে থাকলো n, তার মানে n এর মান হচ্ছে 5, তাহলে এই ঘটনা ঘটবে 5 বছরে। ঠিক আছে, ক্লিয়ার? খুবই সিম্পল। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। If the interest rate of টাকা H at 8% in 4 years is টাকা H, then H equal to what? মানে কি? মানে কিছুই না। If the interest of টাকা H at 8% in 4 years is টাকা H, এর মানে কি জানেন? যদি 8 টাকার 8% হারে 4 বছরে সুদ 8 টাকা হয়, তার মানে কি? এই এইচটা হলো কি? মূলধন। এই এইচটা হচ্ছে মূলধন পি, এই এইচটা হচ্ছে সুদের হার আর, আর এই 4 বছর এটা হচ্ছে এন এর মান, আর এই এইচটা হচ্ছে সুদ। বুঝতে হবে, ইফ দ্য ইন্টারেস্ট অফ টাকা এইচ, মানে 8 টাকার ইন্টারেস্ট 8% হারে 4 বছরে হলো 8 টাকা, মানে 8 টাকার সুদ, মানে সোজা কথা এরকম 8% হারে 4 বছরে 8 টাকার সুদ যদি 8 হয়, তাহলে এইচ এর মান কত? আমার কথা কি বুঝছেন? কোনো সমস্যা নাই। আপনি সূত্র কি জানেন? আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100। এবার সব মান বসান। এই আই এর মান কত? আই এর মান এইচ। এন এর মান কত? এন এর মান 4। পি এর মান কত? পি এর মান এইচ। আর এর মান কত? রেট অফ ইন্টারেস্ট, সেটাও এইচ। নিচে কত? 100। ঠিক আছে, এই এইচ দিয়ে এই পাশের এইচ কাটা, এই পাশে তাহলে কত থাকলো? এই পাশে কিছু থাকলো না, মানে 1 থাকলো। হ্যাঁ, এইচ দিয়ে এইচ কাটলাম, মানে এইচ এর নামটা পড়েন। এইচ এর মধ্যে এইচ কয়বার যায়? একবার। এইচ এর মধ্যে এইচ কয়বার? একবার। এখানে 1 দেওয়া যায় না, দেওয়া তাই। এবার এই 4 দিয়ে 100 যাবে 25 বার, তাহলে এই পাশে থাকলে এইচ, আর এই 25 এই পাশে নিচে আছে, এই পাশে এসে অনেক সাথে গুণ হবে, তাহলে এই 25 এসে অনেক সাথে গুণ হলে 25 অক্ষে 25, আর এই পাশে থাকলে এইচ, তার মানে এইচ এর ভ্যালু হচ্ছে 25। ক্লিয়ার? খুবই সিম্পল। এই টাইপের কোশ্চেন আমরা একটা সলভ করছিলাম, সেখানে এইচ না ছিল, এক্স ছিল, যে এক্স টাকার x% হারে 4 বছরের সুদ x টাকা হলে এক্স এর মান কত? সেই একই জিনিস। দেখছেন কতবার আসছে? ওকে, নেক্সট। দেখেন, বলছে 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে? আগে বুঝতে হবে কি চাইছে, কত বছরে, মানে এন এর মান কত, তাই না? তার মানে এই যে 450 টাকা, এইটা হচ্ছে আসল, এটা হচ্ছে আসল, এই টাকাটা আপনি ব্যাংকে রাখছেন 6% হারে, বলছে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে, তাহলে এই 558 টাকা হচ্ছে সুদ আসল, তার মানে এই 558 টাকার মধ্যে আসল আছে এবং সুদ আছে। হ্যাঁ, তাহলে এই সুদ আসল থেকে আমি যদি আসল 450 টাকা বাদ দিয়ে দিই, তাহলে সুদ পেয়ে যাবো। আমার কথা কি বুঝছেন? আর এই যে 6%, এটা তো সুদের হার, কত বছরে, মানে এন এর মান বের করতে বলছে। তাহলে আমাদের সূত্র কি? আমরা জানি হচ্ছে আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। এখানে আই কত? এই 558 থেকে 450 বাদ দেন, এই যে 558 মাইনাস 450, এটা হচ্ছে আই। তাহলে কত? 108 টাকা হচ্ছে, তাই না? 550 থেকে 450 বদলে 100, আর এই যে 8, 108 টাকা, তাহলে 108 টাকা। এই 108 টাকা হচ্ছে সুদ, তাহলে এখানে আই এর জায়গায় বসান 108 ইজ ইকুয়াল টু এন কত? এন তো বের করতে হবে, রেখে দেন। পি কত? পি হচ্ছে 450 ইন্টু রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%, নিচে কত? 100। এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল। এবার তাকান, 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে এটা যাবে 2 বার, 5 দিয়ে এটা যাবে 9 বার। আচ্ছা, এইটা দিয়ে এটা যাবে 3 বার। দেখেন এই 9 দিয়ে এটা কাটা যায় কিনা খেয়াল করেন তো। 9 দিয়ে কাটা যায়, 9 বার হতে 108, যদি না বাড়েন সরাসরি 9 দিয়ে 10 এর মধ্যে যাবে 1 বার, থাকলো 1, 1 এর পরে 8, 18, 9 দুগুণে 18, মানে 12 বার গেল। বুঝছেন? এই 3 দিয়ে এই 12 হচ্ছে 4 বার, তাহলে এই পাশে থাকলো 4, ওই পাশে থাকলো এন, তাহলে এন এর মান 4 বছর। খুবই সিম্পল, বুঝছেন কিনা বলেন? এন এর মান হচ্ছে 4 বছর, 4 ইয়ার্স। ওকে,
আচ্ছা, তাহলে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন দেখেন, 10-এর পরে আপনারা এই 11 নম্বর কোশ্চেনটা করেন। 11 নম্বর কোশ্চেনটা করেন তো। আমি একটু পানির বিরতি নিচ্ছি। হ্যাঁ, সাতষট্টি 68 না, 67-68 করানো হয়নি, করে দিব। ওখানে আমাদের কিছু বাকি আছে, আমাদের লেকচার বুকে মানে 5টা না 6টা অঙ্ক বাকি আছে, ওগুলো করে দিব, টেনশন করেন না, ঠিক আছে, করে দিব। হ্যাঁ, এটা করেন, আমি একটু পানির বিরতি নিচ্ছি। আচ্ছা, কি বলছে, হোয়াট ইজ দ্য টোটাল ইন্টারেস্ট অন টাকা 800 at 12.5% পার অ্যানাম ফর 9 মান্থস। মানে কি, মানে হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল ইন্টারেস্ট অন টাকা, মানে 800 টাকার 12.5% বাৎসরিক সুদের হার 9 মাস মানে 12%, 12.5% সুদের হারে 800 টাকা 9 বছর যদি রাখা হয় তাহলে ইন্টারেস্ট কত পাওয়া যাবে। মানে আপনাকে এখানে বের করতে বলছে সুদের মান, মানে আই বের করতে বলছে। এখন আই ইকুয়াল টু এনপিআর বাই 100। আই বের করতে হবে। এন কত? এন হচ্ছে মাস, 9 মাস, কিন্তু আমি বলছিলাম এনটা নিতে হবে বছরে, তাই 9 মাসকে বছর করতে হলে 9কে 12 দিয়ে ভাগ, তাই না? তাহলে এন হচ্ছে 9/12। বলছিলাম কোনো মান যদি ভগ্নাংশ আকার আসে সেটাকে সেপারেট করে পাশে গুণ আকারে লিখে দিবেন, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। এই পি কত? পি হচ্ছে 800 টাকা মূলধন, ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত? 12.5, আর নিচে কত? 100। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল। ওকে, এখন দেখেন এই পয়েন্ট যদি তুলে দেই, পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, তাই একটা শূন্য। হ্যাঁ, এইবার খেয়াল করেন, 4 দিয়ে এটা 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে যাবে হচ্ছে 2 বার, সরি 2 দিয়ে যাবে 5 বার, 2 দিয়ে যাবে 5 বার, এটাকে 2 দিয়ে যাবে 4 বার, এই 4 দিয়ে এটা যাবে হচ্ছে 3 বার, এই 3 দিয়ে 9 যাবে 3 বার, এই 5 দিয়ে 125, 5 25-এ 125, খেয়াল করছেন? তাহলে সব কাটা, তাহলে 3 আর 25 গুণ করলে 3 25-এ 75। আপনাকে এমন ভাবে দিবে যেন আপনি মানে বিপদে না পড়েন। হ্যাঁ, কাটার মতো ব্যবস্থা করেই দিবে। ক্লিয়ার হয়েছে? খুবই সিম্পল, তাই না? নেক্সট, বলছে হোয়াট অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট ওয়াজ পেইড ইফ টাকা 50,000 মানে 50,000, হ্যাঁ, আর্নড টাকা 3,000 ইন ইন্টারেস্ট ইন 2 ইয়ার্স। এর মানে কি? মানে হচ্ছে সোজা কথা 50,000 টাকা আর্ন করবে 3,000 টাকা 2 বছরে সরল সুদে। আমার কথা কি বুঝছেন? মানে 50,000 টাকা হচ্ছে মূলধন, এটা হচ্ছে মূলধন, হ্যাঁ, আর এটা হচ্ছে সুদ 2 বছরে। বলছে তাহলে হোয়াট অ্যানুয়াল ইন্টারেস্ট অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, মানে কোন সুদের হারে 50,000 টাকার 3,000 টাকা পে করা হয়েছিল, মানে 50,000 টাকার সুদ 3,000 টাকা পে করা হয়েছিল 2 বছরে। এর মানে হচ্ছে সুদের হার কত হলে 50,000 টাকার 2 বছরের সুদ 3,000 টাকা হবে। এর সহজ বাংলা হচ্ছে এটা। বুঝছেন কি ব্যাপারটা? তাহলে আমাকে কি বের করতে বলছে? সুদের হার বের করতে বলছে, মানে রেট অফ ইন্টারেস্ট। এই যে হোয়াট অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট ওয়াজ পেইড, মানে
বাৎসরিক সুদের হার কত করে দেওয়া হয়েছিল, এই যে ওয়াজ পেইড মানে কত করে দেওয়া হয়েছিল ইফ যদি টাকা 50,000 আর্ন টাকা 3,000, মানে 50,000 টাকা যদি 3,000 টাকা আর্ন করে ইন ইন্টারেস্ট মানে সুদ হিসেবে ইন 2 ইয়ার্স, মানে সোজা কথা 50,000 টাকা যদি 3,000 টাকা 2 বছরে সুদ হিসেবে আর্ন করে তাহলে সুদের হার কত করে দেওয়া হয়েছিল। বুঝছেন কি ব্যাপারটা? তার মানে এই 50,000 টাকা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ, এটা হচ্ছে এন এর মান, আর বের করতে হবে। তাহলে আমাদের সূত্র কি আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। এই বাংলা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আই এর মান কত? আই এর মান হচ্ছে 3,000, তাহলে এখানে 3,000 বসাই দেন। এন কত? এন এর মান হচ্ছে 2 বছর। পি কত? পি হচ্ছে 50,000। রেট অফ ইন্টারেস্ট বের করবেন, তাহলে আর এর মান রেখে দেন। এই দুইটা, এই শূন্য দিয়ে এই দুটো শূন্য ক্যান্সেল, এই দুইটা শূন্য দিয়ে এইটা আর এইটা ক্যান্সেল। খেয়াল করেন, এই 5 দিয়ে এই 30 যাবে 6 বার, এই 2 দিয়ে 6 যাবে 3 বার, তাহলে এই পাশে 3, ওই পাশে হচ্ছে আর, তাহলে আর ইজ ইকুয়াল টু 3%। খুবই সিম্পল, দেখছেন একদম সাজাই দিবে, বুঝছেন, একদম সাজাই দিবে, আপনি শুধু বসাই কাটাকাটি করবেন। নেক্সট, এই যে এটা আপনাদের পারা উচিত, করেন তো, এটা করে ফেলেন তো। বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে 2008 সালে। বলছে হোয়াট অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট ওয়াজ পেইড, মানে কি, মানে অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট মানে বাৎসরিক সুদের হার কত টাকা দেওয়া হয়েছিল, হ্যাঁ কত করে দেওয়া হয়েছিল ইফ যদি টাকা 60,000, যদি 60,000 টাকা আর্ন টাকা 6,000, মানে 60,000 টাকা যদি 6,000 টাকা আর্ন করে ইন ইন্টারেস্ট মানে সুদ হিসেবে ইন 5 ইয়ার্স, 5 বছরে, মানে 5 বছরে এই 60,000 টাকার সুদ যদি 6,000 টাকা হয় তাহলে বাৎসরিক সুদের হার কত টাকা দেওয়া হয়েছিল। এই হলো খাঁটি বাংলা। হ্যাঁ, তাহলে সুদের হার চাইছে, মানে রেট অফ ইন্টারেস্ট কত হবে বলেন, এটা কত হবে? তাহলে আমরা কি জানি, আমরা জানি যে আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। এখানে আই এর মান কত? আই এর মান হচ্ছে এই যে 6,000, তাহলে এখানে বসান 6,000। এন কত? এন হচ্ছে বছর, 5 বছর, এন এর মান 5। পি কত? মূলধন, মূলধন হচ্ছে এই যে 60,000। রেট অফ ইন্টারেস্ট কত? এটা বের করতে হবে, রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, রেখে দেন। আর নিচে কত? 100। এই দুইটা শূন্য দিয়ে এইটা আর এটা কাটা, এই দুইটা দিয়ে এই পাশে দুইটা কাটা, এই 6 দিয়ে 60 যাবে 10 বার, এই 5 দিয়ে 10 যাবে 2 বার, তাহলে এই পাশে 2 থাকলো, ওই পাশে থাকলো আর, তার মানে আর ইজ ইকুয়াল টু 2%। আর ইজ ইকুয়াল টু 2%। ক্লিয়ার? ওকে, আর ইজ ইকুয়াল টু 2%। ক্লিয়ার? তাহলে পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখেন, দেখেন কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অন অ্যান অ্যাকাউন্ট দ্যাট আর্নস টাকা এত ইন সিম্পল ইন্টারেস্ট ওভার 36 মান্থস। খেয়াল করেন, এই যে 36 মান্থস, এটাকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে মাস থেকে বছর পেতে হলে কি করতে হয়? 12 দিয়ে ভাগ করতে হয়। এই 12 দিয়ে 36 হচ্ছে 3 বছর। আর এমনি বোঝা যাচ্ছে 3 12 তে 36, মানে 36 মাস মানে 3 বছর। এটা কিন্তু খেয়াল রাখেন, 36 মান্থ মানে হচ্ছে n ইকুয়াল টু 3। হ্যাঁ, উইথ ইনিশিয়াল ডিপোজিট, ইনিশিয়াল ডিপোজিট মানে মূলধন, ইনিশিয়াল ডিপোজিট মানে প্রারম্ভিক ডিপোজিট, মানে শুরুতে যে মানে যে টাকাটা আপনি ডিপোজিট করছিলেন, মানে রাখছিলেন ব্যাংকে, জমা রাখছিলেন। ইনিশিয়াল ডিপোজিট মানে হচ্ছে প্রারম্ভিক জমা, আর প্রারম্ভিক জমা মানে হচ্ছে আসল। বুঝতে পারছেন? তার মানে ইনিশিয়াল ডিপোজিট, এটা মানে হচ্ছে পি, এটা হচ্ছে পি। হ্যাঁ, তার মানে আপনি বলছে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অন অ্যান অ্যাকাউন্ট, মানে কি, কোন একটা অ্যাকাউন্ট, মানে ব্যাংকের আপনার নামে একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের অ্যানুয়াল ইন্টারেস্ট রেট মানে বাৎসরিক সুদের হারটা কত হলে আপনি 948 টাকা সুদ পাবেন। যে দ্যাট আর্নস মানে ওই অ্যাকাউন্টটা আর্ন করবে 948 টাকা ইন সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদ হিসেবে 36 মান্থ মানে 36 মাসে। মানে সোজা কথা, কোন একটা অ্যাকাউন্টের সুদের হার, বাৎসরিক সুদের হার কত হলে সেখান থেকে 36 মাসে 948 টাকা সুদ পাওয়া যাবে। হ্যাঁ, এবং তাহলে সেই ইনিশিয়াল ডিপোজিট যদি 7,900 টাকা হয়, তাহলে এখানে কি চাইছে? সুদের হার চাইছে। বুঝছেন? সুদের হার মানে আর এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব? আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। এখানে আই কত? আই এর মান, আই হচ্ছে ইন্টারেস্ট, এই যে 948, এটা হচ্ছে আয়ের মান 948 ইজ ইকুয়াল টু এন কত? এন কত? এন হচ্ছে 36 মাস মানে 3 বছর, ইন্টু পি কত? পি হচ্ছে মূলধন, পি হচ্ছে মূলধন, এই যে 7,900 টাকা। বোঝা যাচ্ছে? ইন্টু রেট অফ ইন্টারেস্ট, আর এর মান বের করতে হবে, রেখে দেন। নিচে কত? 100। এই দুটা শূন্য দিয়ে এই দুটা শূন্য ক্যান্সেল। দেখেন এই 3 দিয়ে এটা কাটা যায়, খেয়াল করেন। আচ্ছা, 3 দিয়ে এটা কাটা যাবে, শিওর থাকেন। কেন? কারণ এখানে কোনো ফ্র্যাকশনও আছে। দেখি, চেষ্টা করে দেখি। 28 আর 12, 12 আর কত? 21, তাহলে 3 দ্বারা বিভাজ্য। 3 3 9 থাকলো কত? 1 না, থাকলো না। তারপর থাকলো 4, 4 এর মধ্যে 3 যাবে একবার, থাকলো 1, 1 এর পরে 8 18, 3 6 18।
এবার 316, তাহলে এই পাশে থাকলো 316। আমরা যেহেতু আর এর মান বের করবো, এই 8টা রেখে দেন, এই 79 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 316 ডিভাইডেড বাই 79 ইজ ইকুয়াল টু আর। এখন 79, এই 79 তো একটা মৌলিক সংখ্যা। এখন 79 নাম তাকে আমরা পারি। এইখানে আপনাকে বুদ্ধির পরিচয় দিতে হবে। সবাই তাকান প্লিজ, এখানে আপনাকে বুদ্ধির পরিচয় দিতে হবে যে 79 দিয়ে 316 কয়বার যায়। এর জন্য আমি যে কাজটা করি সেটা হচ্ছে এই 316 একক স্থানীয় অঙ্ক 6 কিনা আমি দেখতে থাকি, এই 9 এর সাথে কত গুণ করলে 6 হয়, আমি এটা চিন্তা করতেছি। 9 এর সাথে কত গুণ করলে 6 হয়, আমি দেখি 7 9 63, 5 9 45, 6 9 54, 8 9 72, 9 9 81, 4 9 36। এই যে 9 এর সাথে 4 গুণ করলে, 9 এর সাথে 4 গুণ করলে 4 9 36 36 6 হয়। তার মানে আমি বুঝতেছি যে এইটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এটা হতে পারে, আমি নট শিওর, আমি দেখি করে দেখি। এখন 4 দিয়ে 9 কে গুণ করলে 4 9 36, 6 হাতে 3, 4 7 8 3 31, এই যে 316 হয়ে গেছে। তার মানে বুঝে গেছে এটা দিয়ে 4 বার যাবে। এটা আপনার বুদ্ধির খেলা। 79 নাম তো আপনিও পারেন না, আমিও পারি না। তাহলে আমি কি করব, আমি দেখব এই একক স্থানীয় অঙ্ক মিলানোর জন্য। তাহলে 79 এইটার একক স্থানীয় অঙ্ক 9, তাহলে এইটা দিয়ে এইটা যতবার ভাগ যাবে সেই সংখ্যা দিয়ে এটাকে গুণ করলেই তো এটা হবে, তাই না? তাই না? তার মানে আমি দেখতেছি যে এই 6 বানাতে হলে 9 এর সাথে কত গুণ করা লাগে? 4 9 36 6। ও আচ্ছা, তার মানে 4 দিয়ে গুণ করলে এটা হতে পারে। তখন আমি চেক করে নিলাম যে হয় কিনা, দেখলাম হয়, তার মানে 4। তাহলে আর এর মান হচ্ছে 4%। কথা কি বুঝছেন? আপনারা কি এই ব্যাপারটা বুঝছেন? এখানে 79 নামটা আপনিও পারেন না, আমিও পারি না, সুতরাং এখানে টেকনিক্যাল হতে হবে। ঠিক আছে, নেক্সট। বলছে যদি 1000 টাকার উপর 6 মাসে লাভ হয় 65 টাকা, তবে লাভের শতকরা হার কত? এই দেখেন 6 মাস, তো 6 মাস মানে কয় বছর? হাফ বছর, তাই না? তাহলে 6 মাসকে বছরে কনভার্ট করতে হলে 6 ডিভাইডেড বাই 12, এভাবে রাখেন না, এর মানে এটা, তাই না? 1000 টাকা, তার মানে এটা হচ্ছে আসল, লাভ হয় 65 টাকা, এই লাভ হয়েছে 65 টাকা, মানে এটা হচ্ছে সুদ। বলছে তাহলে লাভের শতকরা হার, মানে আর এর মান চাইছে। তাহলে আর এর মান বের করতে বলছে। আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু এনপি আর ডিভাইডেড বাই 100। এখন আই মানে কত? আই মানে হচ্ছে সুদ 65 টাকা, ইজ ইকুয়াল টু এন কত? এন মানে 6/12। তাহলে এখানে রাখেন 6/12। যেহেতু এনটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে এনটাকে আলাদা করে বাইরে রাখলেন, তার পাশে গুণ আকারে ওই বাকিগুলো বসাই দিবেন। যে মানটা ভগ্নাংশ আকারে আসবে সেটাকে আলাদা করে রেখে বাকিটা পাশে গুণ আকারে লিখে দিবেন। পি কত? পি হচ্ছে 1000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, রেখে দেন নিচে কত? 100। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই 6 দিয়ে এটা যাবে 2 বার, এই 2 দিয়ে 10 যাবে 5 বার, এই 5 দিয়ে 65 যাবে 13 বার, এই পাশে 13, ওই পাশে আর, তার মানে আর এর মান হচ্ছে 13%। ক্লিয়ার ব্যাপারটা? আর এর মান 13%। ওকে, ওয়ালাইকুম আসসালাম রিয়াদ হুসাইন ভাইয়া। আরে আপনার নাম আর আমার নাম তো একই, শুধু আপনার আর এর আইটা কেটে দেন, তাহলে আমার নামের সাথে স্পেলিংও মিলে যাবে। নেক্সট, এখানে কি বলছে দেখেন, এখানে বলছে এ মানি লেন্ডার, লেন্ড মানে ধার দেয়া, হ্যাঁ, আর লেন্ডার মানে যিনি ধার দেন তাকে বলে লেন্ডার, লেন্ড থেকে লেন্ডার। আর মানি লেন্ডার মানে যে টাকা ধার দেয়, কিন্তু এমনি দেয় না, মানে টাকা ধার দিয়ে সুদ নেয়, হ্যাঁ, এর মানি লেন্ডার। এ মানি লেন্ডার চার্জ টাকা 25% অ্যাজ সিম্পল ইন্টারেস্ট অন এ লোন। বুঝতে পারতেছেন? 25 টাকা সিম্পল ইন্টারেস্ট, টাকা 25%, না 25% না, টাকা 25, এটা কিন্তু সুদের হার না, এটা হচ্ছে টাকা, মানে সুদ। চার্জ টাকা 25 অ্যাজ সিম্পল ইন্টারেস্ট অন এ লোন অফ টাকা 150। এর মানে কি? এর মানে 150 টাকার একটা লোন, সেই 150 টাকার লোনের উপর 25 টাকা সুদ বসাইছে সিম্পল ইন্টারেস্ট হারে ফর 1/6 ইয়ার্স। 1/6 ইয়ার্স, তার মানে এন এর মান হচ্ছে 1/6। যেহেতু এটা ইয়ারে দেওয়া আছে, তার মানে এন এর মান 1/6 বছর, সমস্যা নাই, এটা এন, যেহেতু এখানে ইয়ারে দেওয়া আছে, বুঝছেন? 1/6 ইয়ার্স। হোয়াট ওয়াজ দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, মানে বাৎসরিক সুদের হার কত ছিল। তার মানে এইটা হচ্ছে সুদ মানে আই, এটা হচ্ছে মূলধন মানে আসল, এটা হচ্ছে এন এর মান, আমাকে আর এর মান বের করতে হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা কি জানি? আমরা জানি আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। এখন আই কত? আই হচ্ছে সুদ হচ্ছে 25 টাকা, তাহলে এখানে আই এর পরিবর্তে 25। এন কত? এন হচ্ছে এই যে 1/6, যেহেতু এন ভগ্নাংশ আকার আছে, তাহলে এনটাকে আমি আলাদা করে বসালাম, তারপরে গুণ আকারে বাকিটা লিখে দিলাম। ভগ্নাংশ আকারে যেটা থাকবে সেটাকে সেপারেট করে সাইডে লিখবেন, সমস্যা নেই, হ্যাঁ। এবার পি কত? পি হচ্ছে আসলে 150 টাকা। রেট অফ ইন্টারেস্ট আর কত বের করতে হবে, রেখে দেন, তাহলে নিচে হচ্ছে 100। এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল। এবার তাকান, 5 দিয়ে কাটেন, 5 দিয়ে এটা যাবে 2 বার,
5 দিয়ে এটা যাবে হচ্ছে 3 বার, 3 দিয়ে 6 যাবে হচ্ছে 2 বার। ওকে, তাহলে ওই পাশে আর থাকবে এই 2 দুগুণী 4, এই 2 দুগুণী 4 আসে এই পাশে 25 এর সাথে গুণ হবে, তাহলে এটা হচ্ছে 25, 2 দুগুণী 4 এখানে এসে গুণ হলো ইজ ইকুয়াল টু আর, তাহলে আর ইজ ইকুয়াল টু 4 25 100। তাহলে আর এর মান 100%। কি বুঝলেন? আর এর মান 100%। তাহলে সুদের হার 100%, বুঝতেছেন কি পরিমাণ সুদখোর? যে 100% সুদের হার মানে কি, মানে যা রাখবেন আপনি, সে যদি 10,000 টাকা ধার দেয় তাহলে প্রতি বছর আপনাকে সুদ হিসেবে 10,000 টাকা দিতে হবে। বোঝা গেল কি একটা পরিস্থিতি? গ্রামে এরকম চলন আছে, অবশ্যই এখনো আছে। দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারেস্ট রিসিভড বাই এ অ্যান্ড বি ইজ টাকা 405 অন টাকা 4500 ফর 3 ইয়ার্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স রেট অফ ইন্টারেস্ট? আচ্ছা, এইখানে আপনাকে অঙ্কটা কিন্তু খুবই ট্রিকি একটা কোশ্চেন, সবাই একটু মনোযোগ দিবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই টাইপের কোশ্চেন আমরা সলভ করছি। হ্যাঁ, আপনাদের কি মনে আছে আমরা একটা কোশ্চেন সলভ করতাম যে সুদের হার 12% থেকে বেড়ে 14% হয়, পিসা মারমার আয় বছরে এত টাকা বেড়ে গেল, তার মূলধন কত? মনে আছে কিনা? মনে আছে? হ্যাঁ, তার মানে হচ্ছে ওই যে সুদের হার 12% থেকে বেড়ে 14% হলো, তো 12% থেকে 14% হয়েছিল, এটা তাহলে 14 থেকে 12 বা 12 থেকে 14 কয় পার্সেন্ট? সুদের ডিফারেন্স কত? সুদের হারের 2%। তাই সুদের হারের ডিফারেন্স ছিল 2%, আর ওই 2% সুদের হারের কারণেই কিন্তু সে একটা সুদ বেশি পাচ্ছিল, তাই না? আমার কথা কি বুঝছেন? তখন আমরা লিখলাম তাহলে অতএব 2% ইজ ইকুয়াল টু এত, মানে সুদের হার 12% থেকে 14% হয়, পিসা মারমার আয় বছরে এত টাকা কমে গেল। মনে আছে আপনাদের? তখন আমরা আই ইকুয়াল টু এনপি আর বাই 100 ইউজ করছিলাম, আই ইকুয়াল টু এনপি আর বাই 100। তখন এই আয়ের জায়গা কি লিখছিলাম? এই আয়ের জায়গা লিখছিলাম সুদের যে পার্থক্য, মানে যে যতটুকু সুদ বেশি পাচ্ছিল সেটা এখানে লিখছিলাম, এবং এই আর এর জায়গায় লিখছিলাম সুদের হারের পার্থক্য, মানে 14 মাইনাস 12 মানে 2, এই আর এর জায়গা। হ্যাঁ, তাহলে এখানে দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারেস্ট রিসিভড বাই এ অ্যান্ড বি ইজ টাকা 405 on টাকা 4500 in 3 years. What is the difference in the rate of interest? আচ্ছা, তার মানে কি জানেন? তার মানে হচ্ছে এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, এই দুইজন ব্যক্তি সুদ পাইছে, এও সুদ পাইছে, বিও সুদ পাইছে, কিন্তু ওই দুইজনের সুদের পার্থক্য 405 টাকা। এটুকু বুঝতে হবে, ওই দুইজনের সুদের পার্থক্য 405 টাকা অন টাকা 4500 মানে ফর 3 ইয়ার্স। মানে এ একজন ব্যক্তি যে 4500 টাকা রাখছিল 3 বছরের জন্য, এবং বিও একজন ব্যক্তি, সেও 4500 টাকা রাখছিল 3 বছরের জন্য, কিন্তু এ এবং বি দুইজনের সুদের হার আলাদা থাকার কারণে, হ্যাঁ আলাদা থাকার কারণে 450 টাকা তাদের সুদের মধ্যে ডিফারেন্স হয়ে গেছে। তার মানে 450 টাকা হচ্ছে এ এবং বি যে সুদ পাইছে সেই দুইটা সুদের পার্থক্য। মনে করেন এ সুদ পাইছে I1, বি সুদ পাইছে I2, তাহলে I1 মাইনাস I2 এটা হলো 405। এইটুকু বুঝছেন কিনা বলেন? এইটুকু বুঝতে হবে। দেখেন এখন এই I1 মানে কি? I মানে কি? I মানে হচ্ছে এনপি আর বাই 100, আগে বোঝেন। তাহলে I1 মানে কি? এনপি আর বাই 100। I1 এর ক্ষেত্রে এন কয় বছর? এন 3 বছর। পি কত? পি হচ্ছে 4500 ইন্টু আর কত? আর তো R1, আর ধরলাম R1, নিচে কত? 100। বোঝা যাচ্ছে? মাইনাস I2 কত? I2 হচ্ছে এনপি আর বাই 100। মনে করেন এই I2 হচ্ছে বি যে সুদ পাইছে সেটা I2, এন কত? এন 3 বছর ইন্টু পি কত? পি ওই 4500, মানে দুইজনই 4500 টাকা রাখছে 3 বছরের জন্য। আর রেট অফ ইন্টারেস্ট কত জানি না, ধরলাম ওই বি, মানে বি যে রেট অফ ইন্টারেস্ট সেটা ধরলাম হচ্ছে R2, আর নিচে কত? 100। কথা কি বোঝা যাচ্ছে? আর এটার দুইটার বিয়োগফল কত? 405। দেখেন এইখান থেকে এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য ক্যান্সেল, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য ক্যান্সেল। এখন এখানে কত আছে দেখেন? 3 গুণ 45। দেখেন 3 গুণ 45, এখানেও 3 গুণ 45, তার মানে এখানে 3 গুণ 45 কমন আছে, এখানেও 3 গুণ 45 আছে, এখানেও 3 গুণ 45 আছে। তাহলে 3 গুণ 45 যদি আমি কমন নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে R1 মাইনাস এখানে থাকবে হচ্ছে R2 ইজ ইকুয়াল টু 405। এই 3 গুণ 45, এবার তাকান, এই 3 দিয়ে এটা কেটে দেন। আচ্ছা 5 দিয়ে কাটেন, 5 9 45, 5 8 40, 5 8 5, এই 9 দিয়ে এটা 81 যাবে 9 বার, এই 3 দিয়ে 9 যাবে হচ্ছে 3 বার, তাহলে এই পাশে থাকলে হচ্ছে R1 মাইনাস R2 ইজ ইকুয়াল টু 3। এটাই চাইছিল। R1 মাইনাস R2 মানে কি? ওই দুইটা সুদের হারের পার্থক্য না? এটাই কিন্তু চাইছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন রেট অফ ইন্টারেস্ট,
মানে এ যে হারে সুদ পাইছে এবং বি যে হারে সুদ পাইছে সেই সুদের হারের পার্থক্য চাইছে, মানে R1 মাইনাস R2, এটা হচ্ছে 3, তাহলে উত্তর হচ্ছে 3%। এটা কি বোঝা গেছে? এখন আমরা এটা তো ফর্মাল সলিউশন, এটা কিভাবে আসলো ব্যাপারটা, কিন্তু আমরা এইভাবে করব না। দেখেন আমরা কিভাবে করব, আমরা লিখবো I ইজ ইকুয়াল টু NPR/100। বোঝেন, আগে অঙ্কটা বোঝেন। এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি। ওই এ ব্যক্তি 4500 টাকা খাটাইছে 3 বছরের জন্য, বি ব্যক্তিও 4500 টাকা খাটাইছে 3 বছরের জন্য, কিন্তু দুইজন যে সুদ পাইছে, এও কিছু সুদ পাইছে, বিও কিছু সুদ পাইছে, ওই দুজনের সুদের পার্থক্য 405। তার মানে 405 কিন্তু এরও সুদ না, বিরও সুদ না, এ এবং বি এর সুদের পার্থক্য। তাহলে এই যে 405 টাকা সুদের পার্থক্য হয়েছে, এটা কেন হয়েছে? দুইজনেরই মূলধন সেম 4500, দুইজনের একই সময়ের জন্য রাখছে, তাহলে তো দুইজন সুদ একই পাওয়ার কথা, তাই না? কিন্তু দুইজনের সুদের পার্থক্য কেন 405 হলো? কারণ দুইজনের সুদের হারের পার্থক্য ছিল, মানে দুইজনের সুদের হার ভিন্ন ছিল, এই জন্য যার সুদের হার বেশি ছিল সে 405 টাকা বেশি পাইছে। আমার কথা কি বুঝছেন? তার মানে এই যে 405 টাকা, এটা কি? এটা হচ্ছে সুদের পার্থক্য। এ আর বি যে সুদ পাইছে সেই সুদের পার্থক্য। তাহলে এই আই এর জায়গা আমরা এই 405 বসাবো। এদিকে তাকাবেন প্লিজ। এই এন এর জায়গা বসাবো 3 বছর, এই পি এর জায়গা বসাবো মূলধন 4500। এই যে আই এর পরিবর্তে আপনি যেটা বসাই, এদিকে তাকান সবাই, মনোযোগ দিয়ে বসেন। এই আই এর পরিবর্তে আপনি এখানে যেটা বসাইছেন, এটা কি? এটা সুদের পার্থক্য। তাহলে এখানে যে আর আছে ওই আরটা কোনো সুদের হার না, ওই আরটা হলো এখন সুদের হারের পার্থক্য। ইয়েস, এই পাশে আপনি যা বসাবেন এই আরটা তাই রিপ্রেজেন্ট করবে। এই পাশে যদি আপনি সুদ বসান তাহলে এই পাশে আরটা হবে সুদের হার, কিন্তু এই পাশে যখন সুদের পার্থক্য বসাবেন দুইজনের, তখন এই আরটা হচ্ছে দুইজনের সুদের হারের পার্থক্য। ইয়েস, তার মানে এখান থেকে যে আর বেরোবে ওই আরটাই হচ্ছে সুদের হারের পার্থক্য। বোঝা গেছে? এই শূন্য দিয়ে এই দুটো শূন্য ক্যান্সেল। দেখেন এই 3 দিয়ে এই 45 যাবে 15 বার, এই একটা শূন্য। আচ্ছা 450, 405, সরি, এটা হচ্ছে 405। তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই 3 দিয়ে দেখেন। আচ্ছা আমি একটা কাজ করি, এবার দেখেন কাটাকাটি দেখেন, এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্য ক্যান্সেল, এই 45 এবং এটাকে 5 দিয়ে কাটলে 5 9 45, এই 40 কে মানে এটাকেও 5 দিয়ে কাটতেছি, এটাকেও 5 দিয়ে কাটতেছি, বুঝছেন? তাহলে 5 দিয়ে 45 কাটলে 9 বার যায়, 5 দিয়ে 40 যাবে 8 বার, 5 দিয়ে 5 যাবে 1 বার, এই 9 দিয়ে 81 যাবে 9 বার, এই 3 দিয়ে 9 যাবে 3 বার, তাহলে এই পাশে থাকলো 3, ওই পাশে থাকলো আর, তাহলে আর ইকুয়াল টু 3%। এই যে এখান থেকে যে আর বেরোলো, এই আরটা কিন্তু সুদের হার না, এই আরটা সুদের হারের পার্থক্য। আমি আবার বলছি, এই আই সুদ হিসেবে যখন এখানে সুদের পার্থক্য বসাবেন, তখন আর এর মানটা এখানে সুদের হারের পার্থক্য, ব্যাস। হ্যাঁ জি, আমি ভুল ছিল, আমি খুবই দুঃখিত। আপনারা কি বুঝছেন এখানে ব্যাপারটা? বুঝলেন? এই যে এই I1 মাইনাস I2 লিখে করতে গেলে পরে কিন্তু একটু দেরি হবে, আমার এমসিকিউতে এত সময় নাই। তাহলে যদি কখনো এরকম সুদের হারের পার্থক্য নির্ণয় করতে বলে এবং দুইটা সুদের পার্থক্য দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি এই আই এর জায়গা বসাবেন সুদের পার্থক্য, তখন এই আর এর মানটা আলটিমেটলি সুদের হারের পার্থক্য বেরোবে। ক্লিয়ার? এটা কি বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করলে আমার জন্য সুবিধা হতো। একটু কাইন্ডলি রেসপন্স করতে, ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? বুঝছেন কি? এই ব্যাপারটা কি ক্লিয়ার হলো? বুঝলেন? মানে I ইজ ইকুয়াল টু যে NPR/100। হ্যাঁ, এখানে আই কি? এই আইটা আমরা তো জানি সুদ, কিন্তু এই আইটাকে আমরা সুদের পার্থক্য হিসেবে ইউজ করতে পারবো। যখন এই আই এর জায়গায় আমি সুদের পার্থক্য লিখবো, তখন এই আরটা হচ্ছে সুদের হারের পার্থক্য। এইটুক খালি মনে রাখতে হবে। আর এই আইটা যখন আমি শুধু সুদ লিখবো, তখন এই আরটা সুদের হার। নেক্সট। আচ্ছা সবাই দেখেন, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। হ্যাঁ, মুখে মুখে সলভ করে ফেলা যাবে এটা। কি বলছে দেখেন, বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি উইল বি টাকা 600 আফটার 10 ইয়ার্স। মানে কি? মানে কোন একটা সাম অফ মানি, মানে কোন একটা অ্যামাউন্টের মানির উইল বি 600, মানে 600 টাকা হয়ে যাবে আফটার 10 ইয়ার্স। না,
দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি, মানে কোনো একটা সাম অফ মানির উপর সরল সুদের মান হয়ে যাবে 600 টাকা আফটার 10 ইয়ার্স। মানে কি, মানে 10 বছর পরে কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, কোনো একটা নির্দিষ্ট মূলধনের সুদ হবে 600 টাকা। এই হলো কথাটা। তার মানে 600 টাকা হচ্ছে সুদ। কত টাকার সুদ এটা কিন্তু বলা নাই। কোনো একটা, এই যে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি, কোনো একটা সাম অফ মানির সিম্পল ইন্টারেস্ট হবে 600 টাকা 10 বছরে। তার মানে সোজা কথা, কোনো একটা অ্যামাউন্ট আপনি ব্যাংকে রাখবেন আসল হিসেবে, 10 বছর পর আপনি 600 টাকা সুদ হিসেবে পাবেন। এই কথা হচ্ছে প্রথম লাইনে বলছে। ইফ দ্য প্রিন্সিপাল ইজ ট্রেবলড, মানে কি, ইফ দ্য প্রিন্সিপাল ইজ ট্রেবলড, ট্রেবলড মানে 3 গুণ করা, মানে যদি, এটা কিন্তু আবার বলছে, যদি মূলধনকে 3 গুণ করা হয় আফটার 5 ইয়ার্স, মানে 5 বছর পরে যদি মূলধনকে 3 গুণ করা হয়, হোয়াট উইল বি দ্য টোটাল ইন্টারেস্ট এট দ্য এন্ড অফ 10th ইয়ার। মানে 5 বছর পর যদি মূলধনকে ট্রেবল মানে 3 গুণ করা হয়, তাহলে হোয়াট উইল বি দ্য টোটাল ইন্টারেস্ট এট দ্য এন্ড অফ 10 ইয়ার্স। মানে কি, মানে 10 বছর পরে টোটাল ইন্টারেস্ট মানে মোট সুদের মানটা কত হবে। তাহলে এখানে আমাকে বলেন, এখানে কিন্তু মানে দুইটা অংশে ভাগ হয়ে যাবে 10 বছর। এই যে 10 বছর, এই যে 10 ইয়ার্স, এই 10 ইয়ার্স দুই অংশে ভাগ হয়ে যাবে। কি দুই অংশে? এই যে প্রথম 5 বছর, প্রথম 5 বছর আর কি দ্বিতীয় 5 বছর। এবার খেয়াল করেন, এই প্রথম 5 বছরে মূলধন কত টাকা ছিল, মনোযোগ দেন। এখানে কোশ্চেনে কি বলছে, যে কোনো একটা মূলধনের উপর সরল সুদের মান 10 বছরে 600 টাকা হতো। এদিকে তাকান, 10 বছরে 600 টাকা হবে, কিন্তু আপনি কি 10 বছর রাখতে পারছেন? কোন একটা মূলধন আপনি ব্যাংকে যদি 10 বছর রাখেন তাহলে সুদ হিসেবে 600 টাকা পাবেন, এই কথা বলছে। কিন্তু 5 বছর পরে যায় মূলধনকে 3 গুণ করে ফেলছেন। তার মানে আপনি কিন্তু 10 বছর ওই মূলধনটাকে কিন্তু 10 বছর রাখতে পারেননি। 10 বছর রাখলে সুদ হিসেবে 600 টাকা পেতেন, কিন্তু 5 বছর পরে যাই আপনি মূলধন 3 গুণ করে ফেলছেন। আচ্ছা ভাইয়া, মূলধন, এদিকে তাকান, তার মানে 10 বছর রাখার কথা ছিল, কিন্তু আপনি রাখছেন 5 বছর, মানে প্রথম 5 বছর। 10 বছর রাখলে আপনি 600 টাকা সুদ পাইতেন, তাহলে 5 বছরে আপনি সুদ কত পাবেন আপনি বলেন? অর্ধেক পাবেন। 10 বছর রাখলে 600 টাকা সুদ পাইতেন, কিন্তু রাখছেন 5 বছর, তাহলে 5 বছরে সুদ পাবেন 10 বছরে 600 পাইলে 5 বছরে অর্ধেক পাবেন। এটা এমনি বোঝা যাচ্ছে। তাহলে 600 অর্ধেক, তাহলে প্রথম 5 বছরে আপনি সুদ পাবেন 600 ডিভাইডেড বাই 2 মানে 300 টাকা। এই হলো প্রথম 5 বছরের সুদ। এইবার মূল খেলা হচ্ছে এখন। এবার তাকান, এই প্রথম 5 বছরে আপনি যে পরিমাণ মূলধন খাটাইছিলেন, পরবর্তী 5 বছরে কিন্তু মূলধন 3 গুণ হয়ে গেছে। এইবার আপনি আমাকে বলেন, আমাদের সূত্র কি I is equal to NP R by 100? তাহলে এই যে মূলধন P, এই মূলধন P 3 গুণ হয়ে গেছে। আচ্ছা, মূলধন যদি বেশি হয় তাহলে সুদ আপনাকে বেশি দিবে। সিম্পল কথা, মূলধন বেশি হলে পরে সুদ তো বেশি পাবেন, কারণ আপনি ব্যাংকে যত বেশি মূলধন রাখবেন ব্যাংক আপনাকে তত সুদ দিবে, রাইট? তাইলে দেখেন, এই মূলধনের সাথে সুদের সম্পর্ক সমানুপাতিক। তার মানে মূলধন যে যত গুণ রাখবেন ব্যাংক আপনাকে তত গুণ সুদ দিবে। ইয়েস। এইবার তাকান, পরবর্তী যে 5 বছর, ওই 5 বছর যদি মূলধন আপনি 3 গুণ না করতেন তাহলে সুদ কত টাকা পাইতেন, এটা আগে ভাবেন। মানে প্রথমে যে মূলধনটা রাখছিলেন, মনে মনে চিন্তা করছিলেন আমি 10 বছর রাখবো, তাহলে আমি 10 বছর পরে 600 টাকা সুদ পাবো। কিন্তু আপনার 5 বছর পরে চিন্তা করছেন, আমার কাছে এখন অনেক টাকা চলে আসছে, আমি আরো 3 গুণ টাকা ইনভেস্ট করে দিই। তাহলে 5 বছরে আপনি 10 বছরে 600 টাকা পাওয়ার কথা ছিল, তাহলে 5 বছরে আপনি 300 টাকা পাইছেন। এই যে 600 অর্ধেক 300, বাকি 5 বছর আপনার মূলধন 3 গুণ হয়ে গেছে। মানে এই প্রথম 5 বছরে যে মূলধন ছিল তার 3 গুণ হয়ে গেছে। কিন্তু যদি আপনার মূলধন যদি 3 গুণ না হতো, তাহলে আপনি সুদ পাইতেন 300 টাকা। মানে পরবর্তী 5 বছরেও 300 টাকা সুদ পাইতেন। কেন? ওই যে মোট যে 600 টাকা পাওয়ার কথা 10 বছরে, তাহলে 5 বছরে 300 পাইছেন, তাহলে আর বাকি 300 পাইতেন পরবর্তী 5 বছরে। কিন্তু যেহেতু মূলধন 3 গুণ হয়ে গেছে, তার মানে ব্যাংক আপনাকে সুদও 3 গুণ দিবে। ইয়েস। তাহলে মূলধন যত গুণ, সুদ দিবে তত গুণ। তার মানে পরবর্তী 5 বছরে আপনার পাওয়ার কথা ছিল 300 টাকা, যেহেতু মূলধন 3 গুণ হয়ে গেছে, আপনি সুদও পাবেন 300 টাকা। মানে এই 300 টাকার 3 গুণ। মূলধন হয়ে গেছে 3 গুণ, তার মানে সুদও পাবেন 3 গুণ। কার 3 গুণ? যে সুদ পাওয়ার কথা ছিল তার 3 গুণ। সুদ পাওয়ার কথা ছিল 300 টাকা, 300 3 গুণ 900 টাকা। ইয়েস। তার মানে পরবর্তী 5 বছরে পাবেন 3 গুণ 300 ইজ ইকুয়াল টু 900 টাকা। তার মানে এট দ্য এন্ড অফ 10th ইয়ার, তাহলে প্রথম 5 বছরে পাইছেন 300 টাকা, আর পরবর্তী 5 বছরে পাইছেন 900 টাকা। তার মানে মোট পাবেন এই 900 আর 300 1200 টাকা। তার মানে এই সি নাম্বার অপশন রাইট। আপনারা কি বুঝছেন ব্যাপারটা?
এই জায়গায় কিন্তু টুইস্ট আছে, অনেকে বোঝে না এই ব্যাপারটা, এটা মুখে মুখে করে ফেলা যায় যদি আগে থেকে বোঝা যায়। এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জিজ্ঞাসা করেন তো প্লিজ, কাইন্ডলি এই কোশ্চেনটা যদি ক্লিয়ার হয় তাও বলেন, আর যদি ক্লিয়ার না হয় তাও বলবেন, প্লিজ কাইন্ডলি বলেন তো। আমি একটু পানি খাবো। অতএব 10 বছরে সে মোট সুদ পাবে প্রথম 5 বছরে 300 টাকা, পরবর্তী 5 বছরে 900 টাকা, তার মানে 300 আর 900 1200 টাকা। আমি আরেকবার একটু ছোট্ট করে বলে দিচ্ছি। কোন একজন লোক ব্যাংকে কিছু টাকা রাখছে, সে চিন্তা করতেছে যে 10 বছর পরে আমি সুদ হিসেবে 600 টাকা পাবো। কিন্তু 5 বছর যাওয়ার পরে সে চিন্তা করতেছে না, আমার কাছে এখন অনেক টাকা চলে আসছে, আমি মূলধন 3 গুণ করে দিই, তাহলে আরো বেশি পাবো। তাহলে অলরেডি সে কিন্তু ব্যাংকে যে টাকাটা রাখছিল প্রথমে ইনিশিয়াল ডিপোজিট, সে টাকা কিন্তু 5 বছর ব্যাংকে থেকে গেছে। তাহলে 10 বছরে পাওয়ার কথা ছিল তার 600 টাকা, তাহলে 5 বছরে 600 পাবে না, 5 বছরে পাবে 600 অর্ধেক। কারণ 10 বছরে যদি 600 পায় তাহলে 5 বছরে অর্ধেক পাবে, তাই না? অর্ধেক মানে কি? 600 অর্ধেক মানে 300 টাকা। তার মানে প্রথম 5 বছরে সে 300 টাকা পাইছে। এখন পরবর্তী 5 বছরে যদি তার মূলধন 3 গুণ না করতো, মানে মূলধন যদি না বাড়াইতো, তাহলে কিন্তু পরবর্তী 5 বছরে আরো 300 টাকা পাইতো। কিন্তু মূলধন যেহেতু 3 গুণ করছে, তার মানে মূলধনের সাথে সুদের সম্পর্ক যেহেতু সমানুপাতিক, এই যে সুদ আর মূলধন, তাহলে মূলধন 3 গুণ হয়ে গেলে সুদও 3 গুণ হবে। আর কমন সেন্সও বলতেছে ব্যাংকে আমি যদি বেশি মূলধন রাখি আমি বেশি সুদ পাবো, ব্যাস। তার মানে মূলধন যেহেতু পরবর্তী 5 বছরে 3 গুণ হয়েছে, তার মানে পরবর্তী 5 বছরে সুদ পাবেন 3 গুণ, যা পাওয়ার কথা ছিল তার 3 গুণ। তাহলে পরবর্তী 5 বছরে সুদ পাওয়ার কথা ছিল 300, যেহেতু মূলধন 3 গুণ করছি, তাহলে সুদও আমি পাবো 300। কার 300? যে পরিমাণ সুদ পাওয়ার কথা ছিল তার 300। তাহলে পাওয়ার কথা ছিল 300, মূলধন যেহেতু আমি 3 গুণ করছি পরবর্তী 5 বছরে, তার মানে সুদও পাবো 3 গুণ। কার 3 গুণ? যে পরিমাণ সুদ পাওয়ার কথা ছিল তার 3 গুণ। তাহলে সুদ পাওয়ার কথা ছিল 300, তাহলে 300 3 গুণ হচ্ছে 900 টাকা, হচ্ছে পরবর্তী 5 বছরে পাওয়া যাবে। তাহলে মোট 10 বছরে কত পাওয়া যাবে? প্রথম 5 বছরে 300, পরবর্তী 5 বছরে 900, তাহলে 1200 টাকা। হ্যাঁ 1200 টাকাই তো, 1200 টাকাই তো। আচ্ছা রিটেন কিভাবে? আচ্ছা রিটেন আপনি এই যে এই কথাগুলো যদি সাজায় লিখে দিতে পারেন তাও হবে, মানে মার্কস, ফুল মার্কস দিবে, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন না আমি মানে এইভাবে করতে চাচ্ছি, কি বলে সূত্র দিয়ে করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনার ধরে নিতে হবে যে ধরি মূলধন হচ্ছে পি টাকা, তাহলে প্রথম 5 বছরে পি টাকা, হ্যাঁ, পরবর্তী 5 বছরে হচ্ছে 3p টাকা, এরকম ধরে ধরে করতে হবে। কিন্তু এই টাইপের কোশ্চেন এইভাবে লিখে দিলে, মানে মুখে মুখে যদি লিখে দেন যে প্রথম 5 বছরে সুদ পাবে হচ্ছে 10 বছরের পাওয়ার কথা, 10 বছরের সুদ পাওয়ার কথা ছিল হচ্ছে 600 টাকা, অতএব 1 বছরে কত, অতএব 5 বছরে কত, ঐকিক নিয়মে করলেন। তার মানে প্রথম 5 বছরে 300 টাকা সুদ পাবে, পরবর্তী 5 বছরে মূলধন 3 গুণ হয়। আপনি এটা দেখাই দিবেন যে মূলধনের সাথে সুদের সম্পর্ক সমানুপাতিক, সুতরাং মূলধন 3 গুণ হলে সুদের পরিমাণও 3 গুণ হবে। তাহলে কার 3 গুণ? সুদ যা পাওয়ার কথা ছিল তার 3 গুণ। তাহলে সুদ পাওয়ার কথা ছিল 300, অতএব 300 3 গুণ 900 টাকা। তাহলে অতএব মোট সুদ পাবে 10 বছরে 300 প্লাস 900 ইজ ইকুয়াল টু 1200 টাকা। এইভাবে লিখে দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা দেখেন বলছে simple interest rate of a bank was reduced to 5% from 7%. As a consequence, Karim's income from bank interest was reduced by টাকা 2100 in 5 years. How much was Mr. Karim's initial deposit with the bank? মানে খুবই সিম্পল, মানে মিস্টার কারিম ব্যাংকে কিছু টাকা রাখছে, সেই ব্যাংকের ইন্টারেস্ট রেট was reduced 5% from 7%, মানে কি ব্যাংকের সুদের হার 7% থেকে কমায় 5% করছে। দেখেন ব্যাংক রেট অফ এ ব্যাংক ওয়াজ রিডিউসড টু 5, মানে 5% করা হয়েছে, ফ্রম হতে 7%, মানে 7% হতে 5% করা হয়েছে, মানে সুদের হার কমায় দিছে। অ্যাজ এ কনসিকুয়েন্স, মানে ফলশ্রুতিতে করিমস ইনকাম ফ্রম ব্যাংক, মানে ব্যাংক থেকে করিমের ইনকাম ফ্রম ব্যাংক ইন্টারেস্ট, মানে ব্যাংক ইন্টারেস্ট থেকে করিমের ইনকাম রিডিউসড বাই 2100 টাকা। তাহলে এই 2100 টাকা কি?
এই 2100 টাকা হচ্ছে ব্যাংক থেকে সে সুদ কম পাচ্ছে, তার মানে 7% হারে যে সুদ পেত আর 5% হারে যে সুদ পাচ্ছে, এই দুইটা সুদের পার্থক্য এটা। কথা কি বুঝছেন? কয় বছরে? 5 বছরে। বলছে তাহলে তার ইনিশিয়াল ডিপোজিট কত টাকা ছিল, মানে ইনিশিয়াল ডিপোজিট মানে মূলধন কত টাকা ছিল। শোনেন, সুদের হার ছিল 7%, হয়েছে 5%, তাহলে কয় পার্সেন্ট কমছে বলেন? 7% মাইনাস 5% ইজ ইকুয়াল টু 2%। 2% কমছে কয় বছরে? 1 বছরে। এই সুদের হার মানে তো বাৎসরিক সুদের হার, তাই না? তাহলে 2% কমছে কয় বছরে? 1 বছরে। কিন্তু টাকাটা রাখছেন কয় বছর? 5 বছরে। তাহলে প্রতি বছর যদি 2% কমে, তাহলে 5 বছরে কমছে কয় বছর? সরি, কয় পার্সেন্ট? 5 গুণ 2% মানে 10% কমে গেছে। তার মানে সুদের হার মোট 10% কমে গেছে, আর ব্যাংক থেকে সুদ কমে গেছে হচ্ছে 2100 টাকা। তাই এটা হচ্ছে সুদের হার কমে গেছে, এটা হচ্ছে সুদ কমে গেছে। কথা কি বুঝছেন? তার মানে এই যে 10% সুদের হার কমে গেছে, আর এই 10%-এর জন্য সুদ কমে গেছে 2100 টাকা। তার মানে এই 10%-এর ভ্যালু হচ্ছে 2100। তাই লিখবেন 10% ইজ ইকুয়াল টু 2100, 1% ইজ ইকুয়াল টু 2100 ডিভাইডেড বাই 10। অর্থাৎ মূলধন মানে 100%। হ্যাঁ, তাহলে 100% ইজ ইকুয়াল টু 2100 গুণ 100 ডিভাইডেড বাই 10। এটা ক্যান্সেল। 2100-র সাথে একটা শূন্য যুক্ত হলে 21000 টাকা। তাহলে 100%-এর ভ্যালু 21000, তার মানে মূলধন ছিল 21000। এই কোশ্চেন কিন্তু সলভ করাইছি। এই কোশ্চেন আপনাদেরকে সলভ করাইছি, মনে করে দেখেন। ওই যে তিশা মারমারা এত কমে যায়, তার মূলধন কত ছিল, এই একই ওইটার সাথে মিলাই দেখেন। ওইগুলো ভুলে গেলে কিন্তু হবে না। মানে সুদের হার 7% থেকে কমে 5% হয়ে গেছে। এতে করিম সাহেবের ইনকাম, ব্যাংক ইন্টারেস্ট থেকে যে ইনকাম হতো সেই ইনকামটা 2100 টাকা কমে গেছে 5 বছরে। বলতে তার মূলধন কত ছিল? তাইলে সুদের হার ছিল 7%, হয়েছে 5%, তাহলে কয় পার্সেন্ট কমছে? 2% কমছে। এই 2% কমছে বছরে, মানে 1 বছরে 2% কমছে। কিন্তু টাকাটা তো 5 বছর ছিল, তাহলে 5 বছরে কমবে 5 দুগুণে 10%। তাহলে 5 বছরে সে 10% সুদ কম পাইছে। সোজা কথা, যা পাওয়ার কথা ছিল তার চেয়ে 10% সুদ কম পাইছে। প্রতি বছরে 2% কম পাচ্ছে, তাহলে 5 বছরে 5 দুগুণে 10% সুদ কম পাচ্ছে, আর এর ফলে 2100 টাকা কম পাইছে। তাই এই 10% হচ্ছে সে সুদের হার, মানে এই 10% কি কম পাইছে না? তার মানে পার্সেন্টেজে কম পাইছে 10%, আর অ্যাকচুয়াল অ্যামাউন্টে কম পাইছে 2100 টাকা। তাহলে এই 2100 টাকা আসলে এই 10% আসলে 2100 টাকাকে বোঝাচ্ছে। আমার কথা কি বুঝছেন? তাহলে 10%-এর ভ্যালু 2100, 1% কত? 100% কত? ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? প্রতি বছর 2% কম পাচ্ছে সুদ, তাহলে 5 বছরে 10% সুদ কম পাইছে, আর 5 বছরে মোট অ্যামাউন্ট পাইছে কম হচ্ছে 2100। তাহলে 5 বছরে 10% কম পাইছে, আর মোট অ্যামাউন্ট পাইছে হচ্ছে কম 2100। তার মানে এই 10% আসলে এই 2100 টাকাকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, 5 বছরে মোট অ্যামাউন্ট কত কম পাইছে? 2100। 5 বছরে পার্সেন্টেজ কত কম পাইছে? 10%। তো এটাও 5 বছরে কম পাইছে, এইটাও 5 বছরে কম পাইছে। তাই এই জিনিসটা তো এটা হলো পার্সেন্টেজে কম পাইছে, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি কম পাইছে। তার মানে এই মানটা আসলে এটাকে রিপ্রেজেন্ট করছে। তাই 10%-এর ভ্যালু 2100, 1% কত? 100% কত? বুঝছেন কি? আচ্ছা, বোঝেন নাই মনে হয় ব্যাপারটা? হ্যাঁ, কেউ না বুঝলে বলেন তো। এই অঙ্ক কিন্তু করাইছিলাম, আমি বলে দিচ্ছি কত নাম্বার কোশ্চেন আমাদের বইয়ের অঙ্ক না। আরেকবার বলবো। সুদের হার ছিল 7%, কমে হয়ে গেছে 5%। তাহলে সুদের হার কতটুকু কম পাচ্ছেন? 7% মাইনাস 5% মানে 2%। তাহলে 2% সুদ কম পাচ্ছেন। এই যে 2% কম পাচ্ছেন, এটা তো প্রতি বছরে, কারণ এই সুদের হার তো বাৎসরিক সুদের হার। তার মানে আপনি প্রতি বছর 2% সুদ কম পাচ্ছেন। যেহেতু টাকাটা ব্যাংকে রাখা হয়েছে 5 বছর, তাহলে 5 বছরে কম পাইছেন 5 দুগুণী 10% সুদ। তার মানে 10% সুদ আপনি কম পাইছেন, আর অ্যাকচুয়ালি কম পাইছেন হচ্ছে 2100 টাকা। তাহলে এটা কি? এই 10% কি? এটা হচ্ছে সুদের হার আপনি কম পাইছেন, আর এই 10%-এর জন্য আপনার 2100 টাকা কম পাইছেন। তার মানে 10% ভ্যালুটা আসলে 2100-কে বোঝাচ্ছে। বুঝছেন? সিমিলার। দেখেন, বলছে হাসিব টুক এ লোন অফ টাকা 1400 উইথ সিম্পল ইন্টারেস্ট ফর অ্যাজ মেনি অ্যাজ ইয়ার্স অ্যাজ দ্য রেট অফ ইন্টারেস্ট। এই লাইনটা একটু বোঝেন। অ্যাজ মেনি ইয়ার্স অ্যাজ দ্য রেট অফ ইন্টারেস্ট এর মানে কি? দেখেন, হাসিব টুক এ লোন অফ টাকা 1400, তার মানে হাসিব হচ্ছে 1400 টাকার একটা লোন নিল উইথ সিম্পল ইন্টারেস্ট, মানে হচ্ছে সরল সুদে, ফর অ্যাজ মেনি ইয়ার্স,
অ্যাজ মেনি ইয়ার্স মানে তত বছরের জন্য, ওই যে ফর অ্যাজ মেনি ইয়ার্স মানে তত বছরের জন্য, অ্যাজ দ্য রেট অফ ইন্টারেস্ট মানে রেট অফ ইন্টারেস্ট যত, মানে সুদের হার যত তত বছরের জন্য সে 1400 টাকা লোন নিছে। তার মানে সুদের হার মানে আর, হ্যাঁ, এবং এবং কি এবং অ্যাজ মেনি ইয়ার্স মানে সময়, সময় মানে এন, এই দুটো সমান। বলছে ইফ হি পেইড টাকা 126 অ্যাজ ইন্টারেস্ট, মানে সুদ হিসেবে যদি 126 টাকা দেয়, তার মানে 126 টাকা হচ্ছে সুদের মান এট দ্য এন্ড অফ দ্য লোন পিরিয়ড, মানে লোন পিরিয়ড মানে লোনটা যত বছরের জন্য নিছিল সেই লোন পিরিয়ডটা শেষ হওয়ার পরে। কত বছরের জন্য নিছিল এটা কিন্তু বলা নাই। হোয়াট ওয়াজ দ্য রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার কত। তাহলে এই অঙ্কে সুদের হার এবং বছর এই দুটা সমান, কোনো সমস্যা নাই। সুদের হারের মান বের করতে বলছে মানে আর এর মান বের করতে বলছে, আমরা জানি আই ইকুয়াল টু কি এনপি আর বাই 100, কোনো সমস্যা নেই। এই আই কত, সুদ হচ্ছে ওই যে 126, তাহলে এখানে 126 বসান। এন কত, এন যেহেতু এন এবং আর সেম, তাহলে এন এর পরিবর্তে আমরা আর বসাই দিব, এন এর পরিবর্তে আর বসাই দিব, ইন্টু পি কত, পি হচ্ছে মূলধন 1400 টাকা, ইন্টু আর মানে তো আরই, এটা বের করব, নিচে 100। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল। দেখেন এই 14 দিয়ে এটা ভাগ করা যাবে হয়তো, যদি সরাসরি না পারেন আপনি 2 দিয়ে কাটেন। 2 দিয়ে এটা যাবে হচ্ছে 6 দুগুণী 12, 3 দুগুণী 6, 2 দিয়ে এটা যাবে 7 বার, 7 দিয়ে এটা যাবে হচ্ছে 9 বার। ব্যাস, এই আর এবং আর এই দুটা গুণ হয়ে এই পাশে হবে আর স্কোয়ার, আর এই পাশে হচ্ছে 9, তাহলে আর স্কোয়ারের ভ্যালু 9 হলে আর ইকুয়াল টু √9, আর √9 মানে হচ্ছে 3, তার মানে 3%। ক্লিয়ার ব্যাপারটা? জি, সরল মুনাফা পর্ব 3 করানো হয়েছে ভাই। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? ক্লিয়ার? ওকে, তাহলে এই 20 নাম্বার কোশ্চেন পর্যন্ত আমরা শেষ করলাম র্যান্ডম প্রবলেমস এর। আমরা আগামী ক্লাস মানে কিন্তু আমাদের একবারে রবিবার, আপনারা সবাই জানেন আমাদের ক্লাস রুটিন হচ্ছে রবিবার থেকে বুধবার প্রতিদিন রাত 9টা 15। তাহলে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আগামী রবিবার, আবার দেখা হবে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।